ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ লেসন 6 অর্থাৎ এটা ক্লাস 9 এর একটি টেক্সট। আজকে তোমাদের সামনে সেটি সহজ করে বুঝিয়ে দেব। মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, এমিলি জেন ব্রন্টের লেখা। একটা খুব সুন্দর শৈশবের স্মৃতি এখানে ফুটে উঠবে। আমি প্রথমেই বলি, দেখো, কবিতাগুলো খুব সুন্দর করে বুঝতে হবে এবং নিজেকে গল্পের মতো সাজিয়ে নিতে হবে। কেননা এখানে কয়েকটা লাইনের উপর ভিত্তি করে প্রশ্ন যখন দেওয়া হয়, তখন সেই উত্তরগুলো কিন্তু তোমাদের অনেকটা সামারির মতো করে লিখতে হয়, অর্থাৎ গদ্য রূপে। তাই কবিতাটা যখন আমি পড়াবো, প্রত্যেকে খুব মনোযোগ সহকারে বুঝবে। দেখো, ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভ পরীক্ষায় এটি পরীক্ষায় দেবেই, এইরকমই এতটা গুরুত্বপূর্ণ কবিতা এটা। আমি প্রায় পরীক্ষায় দেখেছি এই কবিতাটা দিতে। তাই তোমরা চটপট বইটা বার করো, আমার সাথে তোমরা বইটা মিলিয়ে মিলিয়ে পড়ো। এছাড়াও বলি, দেখো, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার এটাই কিন্তু ক্লাস 9টাকেই বলা হয় একদম প্রাথমিক স্টেপ, অর্থাৎ সিঁড়ির প্রথম ধাপ। তাই এখন থেকে সুন্দর করে আমাদের কিন্তু প্রতিটা জিনিস অধ্যয়নটা সঠিক করতে হবে। তো চলো শুরু করি। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ লেসন 6, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, অর্থাৎ একটা বলতে পারো যে পাহাড়ের উপরে একটা হালকা যে কুয়াশাচ্ছন্ন, এ- যেটি এমিলি জেন ব্রন্ট লিখেছেন। তাহলে আমরা এমিলি জেন ব্রন্ট সম্পর্কে একটু জেনে নিই। এমিলি জেন ব্রন্ট হচ্ছেন একজন ইংলিশ পোয়েট, অর্থাৎ ইংরেজ কবি। আচ্ছা, এই যে পোয়েট লিখেছো, এটা কিন্তু আমাদের মার্কিং করে নিতে হবে, কারণ এমসিকিউ এর সময় আমাদের কিন্তু কবির নাম জানতে আসে। যে যখন পরীক্ষায় প্রশ্ন দেয় মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, এই কবির মানে এই কবিতার কবিকে, তখন কিন্তু এই নামটা আমাদের বানানটা মুখস্থ রাখতে হবে। তাই প্রত্যেকে এই জায়গায় মার্কিং করো এবং বানানটা পরিষ্কার করে মুখস্থ করে নাও। তাহলে কি বললাম, ইনি ছিলেন একজন ইংরেজ কবি এবং এক ঔপন্যাসিক, যিনি আহ মানে সবথেকে বেশি চর্চিত ছিলেন বা সুপরিচিত হয়েছিলেন একটা নভেল, যে নভেলটার নাম তোমরা দেখতে পাচ্ছ, লেখা আছে ওয়ার্দিং হাইটস। এই নভেলটার জন্য কিন্তু তিনি ভীষণ চিরাচরিত একজন কালজয়ী মানে উপন্যাসিক হিসেবে পরিচিতি পেয়েছিলেন। আজকে আমরা যে কবিতাটা আলোচনা করব, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, এই যে কবিতাটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, এখানে কবি আহ, দেখ প্রত্যেকে দেখবে প্রত্যেকটা স্ট্যানজা 4টি করে লাইন আমাদের কিন্তু দেওয়া রয়েছে। এই টোটাল কবিতায় 4টি স্ট্যানজা আছে। এই 4টি স্ট্যানজা প্রতিটাই একটি করে সেন্টেন্স কিন্তু ব্যবহার করা হয়েছে। আমরা যদি লক্ষ্য করি, দেখো, এই যে 4টি লাইন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ফুল স্টপ এই জায়গাটায়। তার মানে এই টোটাল 4টি লাইন নিয়ে কিন্তু একটি সেন্টেন্স কিন্তু তৈরি করেছে। তার মানে আমাদের টোটাল কবিতায় মাত্র 4খানা সেন্টেন্স কিন্তু ব্যবহার করেছেন কবি। আমি একটু কবিতার সম্পর্কে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু বলে নিই। এই কবিতায় এক পর্বতমালা ঘিরে নীল কুয়াশা কবিকে তার যৌবন ও শৈশবের সেই পুরনো স্মৃতি কথা মনে করিয়ে দেয়, যা তিনি পিছনে ফেলে এসেছিলেন। তাহলে চলো আমরা লাইনের অর্থগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, প্রথমেই আছে মাইল দ্য মিস্ট আপন দ্য হিল। মানে এই যে মাইল শব্দটা, এই মাইল শব্দটা মানে হচ্ছে হালকা বা মৃদু বা অল্প পরিমাণে। দ্য মিস্ট, আমরা মিস্ট মানে সবাই জানি কুয়াশা। আপন দ্য হিল অর্থাৎ পাহাড়ের উপরে একটা হালকা কুয়াশার আস্তরণ রয়েছে। টেলিং নট অফ স্টর্মস টুমরো, অর্থাৎ সেই যে পাহাড়ে এই যে মিস্ট,
এই মিস্ট কি বলছে? নট অফ স্টর্মস টুমরো, যে আগামীকাল আর কোনো ঝড় ঝঞ্ঝা নেই। মানে মিস্টটা এটাই আমাদেরকে মানে হাইলাইট করে বোঝানোর চেষ্টা করছে যে আগামীকাল যে আমাদের আর কোনো হওয়ার সম্ভাবনা নেই। নো, না। দ্য ডে হ্যাজ ওয়েট ফিল, কারণ গোটা দিন আজ প্রাণ ভরে কেঁদেছে। কেমন হলো? যে বলতে চাইছে যে আজকে সারা দিন বৃষ্টি হয়েছে। সারা এই যে ওয়েপ্ট মানে হচ্ছে ফুঁপিয়ে কাঁদা বা প্রাণ ভরে কাঁদা। অর্থাৎ সে প্রাণ ভরে এখানে দিনটা যেন কেঁদেছে, মানে সারাদিন বৃষ্টি হয়েছে। তাই আগামী দিন আর কোনো ঝড় বৃষ্টি নেই। স্পেন ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, এবং নিঃশব্দ দুঃখের ভাণ্ডার উজাড় করে অর্থাৎ বলতে চাইছে যে প্রকৃতি যেহেতু আজকের গোটা দিন এক মানে বৃষ্টি তে পরিপূর্ণ ছিল, তাই সেই বৃষ্টির মধ্যে প্রকৃতি যেন মনে হচ্ছে দুঃখ বেদনা নিয়ে সেগুলি একটি জায়গায় জড়ো করে রেখেছে এবং সেটি নিয়েই সে সময় কাটিয়েছে। তাহলে আমরা প্রথম 4 লাইনে বুঝতে পারলাম যে কবি একটি প্রাকৃতিক দৃশ্য তুলে ধরেছেন। যে পাহাড়ের উপরে যে কুয়াশা, সে আমাদেরকে একটা বার্তা দিচ্ছে যে আগামীকাল আর কোনো ঝড় বৃষ্টি নেই, যেহেতু আজকে সারাদিন বৃষ্টি হয়েছে। তো চলো সেকেন্ড স্ট্যানজাটা একটু দেখে নিই। কি বলছে? ও আই অ্যাম, অর্থাৎ এটা আইম এর মানে হচ্ছে আই অ্যাম গান ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ। ও আমি ফিরে যাই সেই অল্প বয়সের দিনগুলিতে। এই যে ডেজ অফ ইউথ বলতে কবি ওনার যৌবনের সময়টাকে কি বুঝিয়েছেন? উনি বলতে চাইছেন যে আমার যে যৌবনের যে সময়টা ছিল বা আমার যে অল্প বয়সের যে সময়টা ছিল, আমি সেখানে ফিরে যাই। আই অ্যাম আ চাইল্ড ওয়ান্স মোর, আবার আমি একটা ছোট্ট শিশু হই। অ্যান্ড নিথ মাই ফাদার্স শেল্টারিং রুম। দেখো এই নিথ এটা হচ্ছে আর্কেইক ওয়ার্ড, এর মানে নিউ যে ভার্সন বা এখন যেগুলো ব্যবহার করা হয়, যার নাম সেটাকে বলা হচ্ছে বেনিথ। তো তোমরা এটা লিখে নিতে পারো, নিটটার নিউয়েস্ট ভার্সন মানে এখন যেগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় বেনিথ। কি বলছে? নিথ মাই ফাদার শেল্টারিং রুম, এবং আমার যে বাবা আশ্রয় দানকারীর যে ছাদ ছিল, অর্থাৎ এই যে শেল্টারিং রুম বলতে আমি এখানে তোমাদেরকে বলবো যে বাবার যে ভরসার যে বা বাবার যে ভালোবাসার ছায়া বা মানে সমস্ত প্রতিকূলতা থেকে আমাদেরকে রক্ষা করে, অর্থাৎ একটা নিরাপদ আশ্রয়ের কথা আমি কিন্তু এখানে বলতে পারি। মানে বলতে চাইছে যে ফাদার শেল্টারিং রুম মানে যে বাবার যে নিরাপদ যে আশ্রয়স্থল ছিল, সেখানে আমি কিন্তু ফিরে যেতে চাই। অ্যান্ড নেয়ার দ্য ওল্ড হল ডোর, এবং পুরানো যে হলঘরের দরজা ছিল সেখানে আমি ফিরে যেতে চাই। তার মানে আমরা দ্বিতীয় যে স্ট্যানজাটা পেলাম, এখান থেকে কবি ওনার শৈশবে যে বাবার যে ছত্রছায়ায় উনি বেড়ে উঠেছিলেন নিরাপদে, সেই জায়গাটার স্মৃতিটাকে পুনরাবৃত্তি করলেন। চলো তৃতীয় স্ট্যানজাতে আমরা বিষয়টাকে আরো সুন্দর করে বুঝি। কি বলছে? আই ওয়াজ দিস ক্লাউডি ইভিনিং ফল, মানে আমি এই যে সন্ধ্যাবেলায় বলতে পারো যে মেঘে ঢাকা যে আকাশটা, সেটা যে নেমে আসে সেটা দেখি। মানে আমি সন্ধেবেলায় যে মেঘে ঢাকা আকাশ, অর্থাৎ বৃষ্টির পর বৃষ্টি থেমে গেছে, আকাশটা পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে, কিন্তু সেই যে দৃশ্যটা সেটা আমি দেখি আফটার এ ডে
অফ রেন, অর্থাৎ একটা গোটা দিন বৃষ্টির পর। ব্লু মিস্ট অর্থাৎ নীল রঙের যে কুয়াশা, সুইট মিস্ট অফ সামার ফল, যেন গ্রীষ্মের কোলে সেই মিষ্টি কুয়াশা যেন ঢলে রয়েছে। অর্থাৎ আমি এটা এইভাবে কবি বলেছেন, এটা তোমাদেরকে বলতে পারি যে নীল রঙের যে কুয়াশাটা, সেই কুয়াশাটা কি খুবই মিষ্টি, সেই দৃশ্যটা খুবই মিষ্টি বা খুবই সুন্দর, যেটা মনে হচ্ছে একটি গ্রীষ্মের কোলে ঢলে রয়েছে। অর্থাৎ গ্রীষ্মের মিষ্টি কুয়াশা ঢেকে দেয় দ্য হরাইজন মাউন্টেন চেইন, অর্থাৎ দিগন্ত রেখার পর্বতমালার মতো। কেননা ধরো এই যে অনেকগুলি পর্বত যখন পাশাপাশি রাখা হয়, সেগুলো যেন একটা পর্বতের চেন মনে হয়। সেই রকমই আকাশের দিকে যখন আমরা তাকাই, দেখবা অনেকগুলো মেঘ যখন এক জায়গায় রাখি, তখন সেগুলো দূর থেকে মনে হয় একটা যেন মেঘের সারিবদ্ধ একটা একটা রেখা যেন আকাশে রয়েছে। তাই বলছেন কবি যে কুয়াশা এমনভাবে ঢেকে দেয় দিগন্ত রেখার, ওইগুলোকে যেন মনে হয় পর্বতমালার মতো। তাহলে এবার আমরা লাস্ট যে স্ট্যানজাটা রয়েছে, সেই জায়গাটা আরো সুন্দর করে বুঝে নিই। দেখো, দ্য ডাস্ট ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং অ্যান্ড গ্রিন গ্রাস অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স। দেখো এখানে কবি বলতে চাইছেন এই যে দ্য ড্যাম, ড্যাম মানে স্যাঁতসেঁতে, অর্থাৎ আমাদের দেখবা শুনেছো অনেকে বলে যে ঘরে ড্যাম পড়ে গেছে বা দেওয়ালে ড্যাম ধরে গেছে। এই যে স্যাঁতসেঁতে আবহাওয়া বা স্যাঁতসেঁতে জিনিসটা বা নষ্ট হয়ে যাওয়া বা একটু ফুলে ওঠা টাইপের যে জিনিসটা হয়, সেটা সেই ধরনের কে বলা হচ্ছে ড্যাম। বলছে দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস, এই দীর্ঘ সবুজ ঘাসের যে স্যাঁতসেঁতে ভাবটা, অ্যাজ থিক অ্যাজ, যেন মনে হচ্ছে এতটা ঘন, মর্নিং টিয়ার্স মানে কি চোখের জলের মতো ঘন। সকালের চোখের জলের মতো ঘন মানেটা কি? মানে সবুজ ঘাসের উপর যখন এই শিশির বা শিশিরগুলো পড়ে, তখন কিন্তু সেই শিশিরগুলো এতটাই মানে স্তরটা এতটাই বেশি হয়, যেন মনে হয় যে সেগুলো অনেকটা গাছগুলো কি হয়, ঘাসগুলো ভিজে গিয়ে স্যাঁতসেঁতে, মানে বৃষ্টি হয়ে যাওয়ার পর যেরকম ঘাসের উপরে জলকণা বেঁধে থাকে, সেই রকমই মনে হচ্ছে, যেগুলোকে মর্নিং টিয়ার্স কেন বলা হয়েছে? এই মর্নিং টিয়ার্স বলতে কিন্তু আমরা ওই ভোরের যে শিশির, সেটিকে বোঝাচ্ছি। And dreamy scents of fragrance pass that breath of other years, এবং আমার যে এই যে স্বপ্নালো সুগন্ধ বয়ে আনে বিগত বছরগুলির শ্বাস। দেখো লাস্ট এই যে দু লাইনটাই কবি বোঝাতে চাইছেন যে এই যে ড্রিমি সেন্ট অফ ফ্রেগ্রেন্স পাস, এই যে স্বপ্নের ঘোরে, অর্থাৎ স্বপ্নালো যে সুগন্ধটা ফ্রেগ্রেন্স, সেটা কি করে পাস পাস করে দেয় বা বয়ে নিয়ে আসে দ্য ব্রেথ অফ আদার ইয়ার্স, মানে কি বছরগুলির, অর্থাৎ বছরের বছর শ্বাসে, অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাসে। এই যে সকালবেলার বৃষ্টি ভেজা যে আবহাওয়াটা, সেটা সত্যি তার হচ্ছে একটা মনোরম দৃশ্য থাকে, এবং ওই যে বৃষ্টি ভেজা ঘাসের একটা গন্ধ, সেটাও কিন্তু একটা খুব মিষ্টি একটি গন্ধ। আমরা কথায় বলি যে বাতাসের আবার গন্ধ হয় নাকি? হ্যাঁ, বাতাসেরও গন্ধ আছে। সে আমরা সেটি অনুভব করি যখন কেউ ভোরের দিকে কোনো ঘাসযুক্ত জমি, অর্থাৎ মিডোতে যাবে, তখন সেই টাইমে যে হাওয়াটা বইবে, সত্যিই মনোরম, খুব মৃদু এবং খুব শান্ত এবং খুবই এক মিষ্টি গন্ধে ভরা থাকবে। তাহলে এই গেল আমাদের টোটাল কবিতাটি। খুব সুন্দর একটি কবিতা। আমি তোমাদেরকে এই কবিতার প্রশ্ন উত্তর পর্ব, অর্থাৎ অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ কোশ্চেন অ্যান্সার গুলো আমি পরবর্তীতে একটি রেকর্ডেড ক্লাস অবশ্যই দেব। আবারও বলি
যদি কবিতাটা তোমাদের একটুও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের শেয়ার করবে। ক্লাস নোট হার্ট ইউটিউব চ্যানেল সর্বদা তোমাদের পাশে আছে